দেখো আজকের প্রথম প্রশ্ন দেওয়া আছে, গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? তো আমরা সবাই জেনে আশা করছি গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আর গান্ধীজির জন্মদিন কবে? আমরা জানি 2রা অক্টোবর, মানে 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন। মনে রাখবে, এটা কিন্তু অনেক সময় আসে, 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন, মানে এই দিন গান্ধী জন্ম জয়ন্তী পালন করা হয়। এইবার আরেকটা জিনিস এর সাথে মনে রাখতে হবে তোমাদের, 2016 সালের এই 2 অক্টোবর থেকে 2021 সালের 2 অক্টোবর পর্যন্ত এই 5 বছর কিন্তু স্বচ্ছ ভারত অভিযান চালানো হয়। মনে রাখবে, স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় কবে? 2016 সালে, শেষ হয় 2021 সালে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান কে? মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান। শুধু তাই নয়, এর সাথে তোমরা যেটা মনে রাখবে সেটা হলো এশিয়ানদের মধ্যে, মানে এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কারও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও পান। প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে। আর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সালে। সেটাও মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে। গীতাঞ্জলি উপন্যাসের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। যদি বলা হয় বিজ্ঞান ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে পান? মনে রাখবে, সিভি রমন। সিভি রমন ভারতীয়দের মধ্যে প্রথম বিজ্ঞান ক্ষেত্রে নোবেল পুরস্কার পান। যত সম্ভব উনি 1930 সালে নোবেল পুরস্কার পান। তোমরা একটু দেখে নেবে, 1930, মানে রমন এফেক্ট আবিষ্কার করার জন্য তিনি নোবেল পুরস্কার পান। আমাদের পরবর্তী প্রশ্ন দেখছি, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। একে কিন্তু বৃদ্ধগঙ্গাও বলা হয়, বৃদ্ধগঙ্গা নামেও পরিচিত। আর এই গোদাবরী নদীর উৎস কোথায় বা উৎপত্তি লাভ কোথায় করেছে? মহারাষ্ট্রের কোথায়? মহারাষ্ট্রের ত্রম্বক পাহাড় থেকে। মনে রাখবে এটা, এইটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। ত্রম্বক পাহাড় থেকে, মহারাষ্ট্রের নাসিকের ত্রম্বক পাহাড় থেকে। সেই সাথে মনে রাখবে, অনেক সময় প্রশ্ন দিতে পারে এই নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটাও কিন্তু উত্তর হবে গোদাবরী। আমরা দেখবে সিনেমার বিভিন্ন দৃশ্য বৃষ্টির মধ্যে শুট করা হয়। সেই যে কৃত্রিম বৃষ্টিটা সৃষ্টি করতে যে কেমিক্যালটা ব্যবহার করা, সেটা হলো সিলভার নাইট্রেট, মানে সিলভার আয়োডাইড। এই সিলভার আয়োডাইড দ্বারাই কিন্তু কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়। আরেকটা প্রশ্ন, এই ধরনের যে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে ভোটার কালিতে কোন কেমিক্যাল ব্যবহার হয়? মানে ভোটার কালি বুঝতে পেরেছো? মানে আমরা যখন ভোট দিতে যাই, দেখবে যারা ভোট নেন তারা আমাদের হাতের আঙুলে বা হাতের নখে একটা কালি দিয়ে দেন, যাতে আমরা আর পরবর্তীকালে আবার ভোট দিতে না পারি। সেই কালিটা কিন্তু অনেকদিন থেকে যায়, সেটা হলো সিলভার নাইট্রেট, AgNO3। এটাও মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে যে ভোটার কালিতে কোন কেমিক্যাল ব্যবহার করা হয়, সেটা হলো নাইট্রেট সিলভার নাইট্রেট। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পর্যায়সারণীর সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? উত্তরটা হবে অসমিয়াম। আর যদি বলা হয় সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি, সেটা আশা করছি তোমরা প্রত্যেকের জন্য, সেটা হলো ফ্লুরিন। সেটা ফ্লুরিন। পর্যায়সারণীর জনক কাকে বলা হয়? মেন্ডেলিভকে। পর্যায়সারণীর জনক বলা হয় মেন্ডেলিভকে। এই মেন্ডেলিভ যে পর্যায়সারণীটা তৈরি করেছিলেন, তিনি সেটা করেছিলেন পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। মৌলের যে পারমাণবিক গুরুত্ব আছে তার ভিত্তিতে তিনি পর্যায়সারণীটাকে সাজিয়েছিলেন। কিন্তু আমরা জানি এর অনেক ফল্ট ছিল। এর ফলে আমরা বর্তমানে যে দীর্ঘ পর্যায়সারণীটা দেখতে পাই বা যেটা নিয়ে আমরা পড়াশোনা করি, সেটা আবিষ্কার করেন কে? মোজলে, বিজ্ঞানী মোজলে। ইনি করেন পারমাণবিক বা পরমাণু ক্রমাঙ্ক বলো, পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে তিনি আধুনিক দীর্ঘ পর্যায়সারণীটি সাজান। মনে রাখবে, আধুনিক দীর্ঘ পর্যায়সারণীতে অবদান কার? মোজলের। ওকে। আর আমরা যে প্রথম যে পর্যায়সারণীটা পাই, সেটা হলো মেন্ডেলিভের পর্যায়সারণী। এরপরে প্রশ্ন, আচ্ছা, এছাড়া তোমরা একটা জিনিস জানো, মানে একটা তরল ধাতু, যদি তরল ধাতু বলে তোমরা জানো প্রত্যেকেই, সেটা হলো পারদ। আর যদি বলে তরল অধাতু, সেটা হলো কি? ব্রোমিন। এগুলো তোমরা জানো আশা করছি, তাও আমি একবার বলে দিলাম। পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। মীরা কুমার, মনে রাখবেন, ইনি কোথাকার? ইনি বিহার থেকে এসেছিলেন। এটা ছিলেন তিনি যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু মীরা কুমার মানে মহিলা স্পিকার ছিলেন লোকসভার। আর যদি বলে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন, অ্যান্সার হবে কিন্তু শ্রীমতী প্রতিভা পাটিল। তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, প্রতিভা পাটিল। মনে রাখবে, এই ধরনের পরীক্ষায় কিন্তু আসে প্রশ্ন।
আর যদি বলা হয় ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন, সেটা হবে কি জি.ভি. মাভালঙ্কার। জি.ভি. মাভালঙ্কার। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব আসে। মাভালঙ্কার। পরের প্রশ্ন দেখো কি আছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা তোমরা জানো আসাম, খুব কমন প্রশ্ন একটা আসাম। এছাড়া কি আছে কাজিরাঙ্গা ছাড়াও? কাজিরাঙ্গা ছাড়াও আছে মানস, খুব ইম্পর্টেন্ট তো মানস। আর আসামের বর্তমানে রাজধানী কি দিসপুর। ওকে, পুরনো রাজধানী ছিল গুয়াহাটি, এখন কিন্তু দিসপুর। আরেকটা জিনিস মনে রাখবে, এই আসাম সরকার কিন্তু সম্প্রতি একটা বিল এনেছে 2 সন্তান নীতি। ওকে, মানে দুজনের বেশি সন্তান হলে কোনো দম্পতির, সেই সন্তানটা কিন্তু বা তারা সেই ফ্যামিলি কিন্তু চাকরি বাকরি কোনো সুযোগ সুবিধা পাবে না, কোনো সরকারি সহযোগিতা পাবে না। নতুন বিল এনেছে, মনে রাখবে কিন্তু। আচ্ছা, পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট রিট জারির ক্ষমতা কত নম্বর আর্টিকেলে বলা আছে? কত? 32 নম্বর আর্টিকেল। ওকে, আর এই আর্টিকেল, এই পার্টটাকে কিন্তু ডক্টর আম্বেদকর কি বলেছেন? ভারতের হৃদয়, সংবিধানের হৃদয়, হার্ট অ্যান্ড সোল। ওকে, ভারতের সংবিধানের হৃদয় বলেছেন আর্টিকেল 32 কে। এর পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের উপরাষ্ট্রপতি কে ছিলেন? আমরা সবাই জানি শিক্ষক দিবস পালন করি আমরা, কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। ওকে, শুধু প্রথম না, পরপর দুবার হয়েছিলেন তিনি উপরাষ্ট্রপতি ভারতের। ওকে, আর আমি আগের দিন বলেছিলাম ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল। কে? প্রতিভা পাটিল। আর ভারতের প্রথম রাষ্ট্রপতি যদি বলা হয় কি আছে? রাজেন্দ্র প্রসাদ। ওকে, রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। পরের প্রশ্ন দেখো কি আছে, সম্বরত কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি সবাই জানি রাজস্থান, পরীক্ষা কিন্তু খুব আসে এটা। আচ্ছা, রাজস্থানে আমি আর কয়েকটা জিনিস একটু বলে দিই। দেখো, রাজস্থানে আছে কি আমাদের থর মরুভূমি, আমাদের থর মরুভূমি আছে রাজস্থানে। ওকে, থর মরুভূমি, বেশ। আচ্ছা, এর ছাড়া কি আছে দেখো, যে আরাবল্লী পর্বত বলি আমরা, ভারতের ক্ষয়জাত পর্বত আরাবল্লী, সেই আরাবল্লী পর্বত কিন্তু রাজস্থানে আছে, আরাবল্লী। এর সর্বোচ্চ শৃঙ্গ কি? আরাবল্লী পর্বত সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আবু, মাউন্ট আবু। ওকে, এটাও মনে রাখবে কিন্তু। আচ্ছা, যদি হ্রদের কথাই বলি, রাজস্থানে আরো বিখ্যাত কিছু হ্রদ আছে, যেমন কি আছে? সম্বর আছে, তারপরে আছে কি পিচোলা, পিচোলা, পিচোলা হ্রদ আছে। এছাড়া কি আছে? রাজসমন্দ, রাজসমন্দ, জয়সমন্দ। এছাড়া আছে নক্কি, নক্কি। ওকে, এই হ্রদগুলো কিন্তু রাজস্থানে খুব ইম্পর্টেন্ট হ্রদ। ওকে, এছাড়া মনে রাখবে আমাদের সবচেয়ে মানে সর্বাধিক লবণাক্ত হ্রদ যদি বলে, কিন্তু সেটা কিন্তু এই সম্বর হ্রদ। ওকে, সম্বর হ্রদ সর্বাধিক লবণাক্ত, সর্বাধিক লবণাক্ত, এটাও মনে রাখবে। দেখো, অনেক কটা প্রশ্ন বলে দিলাম। এরপরে প্রশ্ন কি আছে দেখো, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা তোমরা জানো, কোথায়? সিকিম। কোথায় হবে? সিকিম। সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। আর একটা প্রশ্ন আমি একদিন বলেছিলাম যে ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সেটা কি? আমি বলেছিলাম সেটা হবে কাঞ্চনজঙ্ঘা। ওই কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ, এই কাঞ্চনজঙ্ঘা। কারণ আমরা যেটা জানি K2 বা গডউইন অস্টিন, K2 বা গডউইন অস্টিন যেটা জানি, সেটা কিন্তু কোথায় আছে? পাক অকুপাইড কাশ্মীর। ওকে, পাক অকুপাইড কাশ্মীর মানে এটা পাকিস্তানের মধ্যে পড়ে। ওকে, সেই জন্য যদি মূল ভূখণ্ড কথাটা লিখে দেয় তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা অ্যান্সার করবে। ওকে, আর এই সিকিমের রাজধানী কি? সিকিমের রাজধানী গ্যাংটক। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি, মনে রাখবে। আচ্ছা, এছাড়া যমুনা নদীর তীরে আরেকটা বিখ্যাত জায়গা আছে বা শহর আছে কি? আগ্রা, আগ্রা শহর, আগ্রা শহর। এই আগ্রা শহরে আরেকটা বিখ্যাত জিনিস, সেটা কি? তাজমহল। কোথায়? তাজমহল। এটা বানিয়েছেন শাহজাহান, এটা সবাই জানো তোমরা। এই তাজমহল অনেক সময় প্রশ্ন দেয় কোন নদীর তীরে অবস্থিত, মনে রাখবে সেটাও কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। ওকে, গঙ্গাকে জাতীয় নদী হিসেবে গণ্য করা হয়েছে 2008 সালে, মনে রাখবে পরীক্ষায় আসতে পারে। ওকে, গঙ্গাকে জাতীয় নদী হিসেবে গণ্য করা হয়েছে 2008 সালে। এরপরে প্রশ্ন দেখো, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। কোথায়? উড়িষ্যা, তালচের। এই ধরনের বেশ কিছু তাপবিদ্যুৎ কেন্দ্র তোমরা একটু মনে রাখবে, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, এগুলো স্ট্যাটিক জিকেতে প্রশ্নগুলো খুব আসে কিন্তু। তালচেরটা সেই দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা গুজরাট অবস্থিত, সরি উড়িষ্যাতে অবস্থিত। এরপরে দেওয়া আছে শিব সমুদ্রম প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে? সেটা হলো কোন নদীর উপর গড়ে উঠেছে? কাবেরী নদীর উপর গড়ে উঠে। মনে রাখবে এই কাবেরী নদীর জলবন্টন নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিবাদ বর্তমান। কর্ণাটক ও তামিলনাড়ু মাঝে মাঝে শিরোনামে আসে কিন্তু,
কর্ণাটক ও তামিলনাড়ু এই দুটি রাজ্যে কোথায় এই কাবেরী নদীর জলবন্টন নিয়ে মাঝে মাঝে বিরোধ দেখা দেয়। দেখো ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? মনে রাখবে দিল্লির যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সেটাই ভারতের বৃহত্তম বিমানবন্দর। ওকে, এর সাথে তোমরা পরীক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন বিমানবন্দরের নামগুলো একটু মনে রাখবে। যেমন যদি তোমাদের বলা হয় কলকাতা বিমানবন্দরের নাম কি, তোমরা প্রত্যেকে জানো নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর, আমি এটা লিখছি না। যদি বলা হয় বিজু পট্টনায়ক বিমানবন্দর কোথায় আছে, বিজু পট্টনায়ক, পট্টনায়ক। তোমরা হয়তো এই সারনেমটা দেখে কিছু একটা বুঝতে পেরেছো কি। দেখো বর্তমানে যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী আছেন তার নাম কি, নবীন পট্টনায়ক। তার মানে এই পট্টনায়ক পট্টনায়ক থেকে একটা জিনিস ক্লিয়ার, হয়তো এটা উড়িষ্যাতেই হবে। হ্যাঁ, এটা উড়িষ্যার ভুবনেশ্বরে যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে তার নাম বিজু পট্টনায়ক। ঠিক একই রকম ভাবে যদি বলা হয় রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, আমি আর বাকিটা লিখছি না, এটা কোথায় আছে, এটা হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। মনে রাখবে এইগুলো কিন্তু। আচ্ছা, ব্যাঙ্গালোর যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেটা হলো কি কেম্প গৌড়া, কেম্প গৌড়া, কেম্প গৌড়া বিমানবন্দর কোথায়, ব্যাঙ্গালোরে। ওকে, যদি বলা হয় চৌধুরী চরণ সিং, চৌধুরী চরণ সিং বিমানবন্দর কোথায় আছে, চৌধুরী চরণ সিং আমাদের প্রাক্তন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার এই চৌধুরী চরণ সিং বিমানবন্দর কোথায় আছে, লখনৌ, লখনৌ। মনে রাখবে এইগুলো কিন্তু। আচ্ছা, এছাড়াও দিতে পারে তোমাদের, যেমন ধরো বললো আম্বেদকর বিমানবন্দর, মানে ভীমরাও রামজি আম্বেদকর যেটা বলা হয়, আমাদের বাবা সাহেব আম্বেদকর, আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে, এটা আছে কোথায়, নাগপুরে। মনে রাখবে কোথায়, নাগপুর, মহারাষ্ট্রের নাগপুরে। আচ্ছা, ছত্রপতি শিবাজি কোথায়, এটা জানো তোমরা, খুব কমন, ছত্রপতি শিবাজি বিমানবন্দর কোথায় আছে, মুম্বাইয়ে, এটা কোথায়, মুম্বাই। আচ্ছা, আরেকটা জিনিসও কিন্তু ইম্পর্টেন্ট, কোনটা, রানী অহল্যাবাই, অহল্যাবাই হোলকার, কি, অহল্যাবাই হোলকার, হোলকার বিমানবন্দর কোথায় আছে, এটা হলো ইন্দোর, মহারাষ্ট্রের ইন্দোর, ইন্দোর। মনে রাখবে। ওকে, এই ধরনের বেশ কিছু বিমানবন্দরের নাম তোমরা মনে রাখবে, কারণ এগুলো স্ট্যাটিক দিকে তো আসতেই পারে। এর পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে, সুপার ওভার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, সুপার ওভার শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এই সুপার ওভার ব্যাপারটা কি, যখন কোনো ম্যাচ ড্র হয়, ড্র হয় এই অর্থে মানে রান সমান, ওয়ান ডে বা টি20 এই ধরনের খেলায় যখন ম্যাচ ড্র হয়ে যায় তখন কি করা হয়, দুটো দলকে এক ওভার করার ব্যাট করতে সুযোগ দেওয়া হয়, প্রত্যেকটা দল এক ওভার করে ব্যাট করবে। ওকে, যেই দল বেশি রান করবে সেই দল জিতে যাবে। এই যে এই নতুন একটা মানে চিন্তা ভাবনা, মানে এই সিস্টেমটা, সুপার ওভার এই সিস্টেমটা নতুন, মানে আজ থেকে ধরো 5-7 বছর আগে অ্যাড হয়েছে, এর বেশি পুরনো না। তো এই জন্য এই দিক থেকে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সুপার ওভার কথাটা কোন খেলার সাথে যুক্ত, মনে রাখবে ক্রিকেট খেলার সাথে যুক্ত। আর যারা ক্রিকেট দেখো আশা করছি তারা প্রত্যেকেই জানো এটা। এরপরে আছে কাস্টিং ভোট একমাত্র কে প্রয়োগ করতে পারেন, কাস্টিং ভোট একমাত্র প্রয়োগ করতে পারেন কে, লোকসভার স্পিকার। তিনি কখন প্রয়োগ করেন, যখন কোনো বিষয়ে ভোটাভুটি হয় এবং তখন দেখা যায় সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের ভোট সমান, মানে কোনো বিল বা কোনো ইস্যুকে কেন্দ্র করে ভোটাভুটি হলে যখন ড্র হয়, যখন সরকার পক্ষের যেদিকে ভোট বিরোধী পক্ষের ভোট সমান, তখন নির্ণায়ক ভোটটি কিন্তু কে দেন, এই লোকসভার স্পিকার। মানে তিনি যেদিকে ভোট দেবেন সেই দিকে একটা ভোট বেশি হয়ে যাবে, সেই পক্ষ জিতে যাবে। এইটাকে বলে কাস্টিং ভোট। মনে রাখবে এটা লোকসভার স্পিকারের ক্ষমতা আছে এই ভোটটা প্রয়োগ করার। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়, এটা পালন করা হয় 4 ফেব্রুয়ারি। এই কোন দিন কি পালন করা হয়, মানে ইম্পর্টেন্ট ডেট গুলো একটু মনে রাখবে। এই ধরনের প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন থাকেই ম্যাক্সিমাম পরীক্ষায়, যে ধরো এই ধরনের প্রশ্ন দেয় যোগ দিবস কবে পালন করা হয়, সাক্ষরতা দিবস কবে পালন করা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আসেই। হ্যাঁ, ওজন ডে কবে পালন করা, এই ধরনের যতগুলো আছে তোমরা পড়ে রাখবে, কারণ যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন এখান থেকে কমন পাওয়া যায়। পরের প্রশ্ন দেওয়া আছে, দেখো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্র দ্বারা, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্র দ্বারা। ওকে, হাইগ্রোমিটার মনে রাখবে, পরীক্ষা আসে। সিমলাপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত সিমলাপাল। ওকে, এছাড়াও মনে রাখবে ভিতরকণিকা জাতীয় উদ্যানও কিন্তু, ভিতরকণিকা, ভিতরকণিকা এটাও কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। আবার এই উড়িষ্যাতে কিন্তু আছে কি, চিল্কা হ্রদ, চিলিকা হ্রদ। ওকে, চিলিকা হ্রদ, চিলিকা হ্রদ ভারতের প্রথম রামসার সাইট, এটাও কিন্তু চিলিকা হ্রদ। কবে, 1971 সালে
চিলিকা হ্রদ ভারতের রামসার সাইটে, ফার্স্ট রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়েছে, মনে রাখবে কিন্তু। পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি কে ছিলেন? এটা তোমরা প্রত্যেকেই জানো, জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি জর্জ উল। ওকে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কত সালে? 1885 সালে। কোথায়? মুম্বাইয়ে। সেইখানে প্রথম সভাপতি কে ছিলেন 1885 সালে? কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমরা প্রত্যেকেই জানি। এই সাথে তোমরা একটু জিনিস মনে রাখবে, জাতীয় কংগ্রেসের প্রথম, যদি বলা হয় প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, যদি মহিলা সভাপতি বলে তখন কি হবে? অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত। যদি বলা হয় ভারতীয়দের মধ্যে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তখন কিন্তু হবে সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। খেয়াল রাখবে কিন্তু, যদি মহিলা বলে তখন কিন্তু অ্যানি বেসান্তই হবে, কারণ ইনি কিন্তু আইরিশ ছিলেন, ইনি ভারতীয় ছিলেন না। যদি ভারতীয় বলে দেয় তখনই কিন্তু সরোজিনী নাইডু অ্যান্সার করবে। এরপরে কি আছে দেখো, বেশিবার আইপিএল ট্রফি জিতেছে কোন দল? বেশিবার আইপিএল ট্রফি জিতেছে কি? মুম্বাই ইন্ডিয়ান্স। ওকে, মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ককে? বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। এরপরে প্রশ্ন, প্যাংগং হ্রদ কোন রাজ্যে অবস্থিত? প্যাংগং হ্রদ অবস্থিত লাদাখে। কোথায়? লাদাখে। দেখো অনেক সময় কিন্তু এই অপশনে লাদাখ না থেকে জম্মু কাশ্মীরও থাকতে পারে, তাহলে কিন্তু জম্মু কাশ্মীর অ্যান্সার করবে, কারণ তোমরা জানো এই লাদাখ জম্মু কাশ্মীর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কিছুদিন আগে জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা করা হয়েছে, তাই প্রশ্নে যদি লাদাখ অপশন না থাকে তাহলে তোমরা জম্মু কাশ্মীর অ্যান্সার করবে। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সংসদের জিরো আওয়ার ধারণাটি গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে? মনে রাখবে এই জিরো আওয়ার কোনো দেশ থেকে গ্রহণ করা হয়নি, এটা আমাদের ভারতের নিজস্ব একটা কনসেপ্ট জিরো আওয়ারটা। এই জিরো আওয়ারটা কখন হয়? সংসদের যে অধিবেশনটা হয়, প্রত্যেক দিনের যে অধিবেশনটা হয় তার মধ্যে এই 12টা থেকে 1টা পর্যন্ত, ওকে, একটা এই সময়টা নিয়ে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায়। ওকে, এই সময়টাকে বলা হয় জিরো আওয়ার। কোথায়? দুপুর 12টা থেকে 1টা, এটা মনে রাখবে। পরের প্রশ্ন কি আছে, এমআরআই কথার অর্থ কি? এমআরআই কথার অর্থ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ওকে, এই এমআরআই কখন বলে? দেখবে যখন মস্তিষ্কের বা ব্রেন রিলেটেড কোনো সমস্যা দেখা দেয় তখন ডক্টররা কিন্তু এই এমআরআই করতে বলেন। ওকে, এমআরআই তাহলে কি? মস্তিষ্কের রিলেটেড, এটা কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। পরের প্রশ্ন, মানব শরীরের দীর্ঘতম কোষ কোনটি? মানব শরীরের দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। স্নায়ু কোষ মানব শরীরের দীর্ঘতম কোষ। এর সাথে যেটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হতে পারে না। স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না, কারণ এর মধ্যে সেন্ট্রোজোম নেই। কি নেই? সেন্ট্রোজোম নেই। সেন্ট্রোজোম না থাকায় স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না, এটাও মনে রাখবে, পরীক্ষা কিন্তু খুব আসে। মিশ্র অর্থনীতির জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মিশ্র অর্থনীতির জনক বলা হয় জর্জ মেনার্ড কেয়ান্সকে। ওকে, আমাদের ভারতের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কিন্তু মিশ্র অর্থনীতির উপর ভিত্তি করে, কারণ এক ধরনের অর্থনীতি দেখা যায় কি ধনতান্ত্রিক, একটা হলো পুঁজিবাদী, আর একটা হলো কি মিশ্র অর্থনীতি। ওকে, আর ভারতের অর্থনীতি কিন্তু মিশ্র অর্থনীতি। ওকে, আর এই মিশ্র অর্থনীতির জনক হলেন জন মেনার্ড কেয়ান্স। এর সাথে মনে রাখবে, যদি বলা হয় অর্থনীতির জনককে, অর্থনীতির জনককে, অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। ইনি ছিলেন স্কটিশ, মানে স্কটল্যান্ডের। ওকে, আর এর একটা বিখ্যাত বই আছে, সেটা হলো দ্য ওয়েলথ অফ নেশনস। দ্য ওয়েলথ অফ নেশনস, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ, বা ক্যাপিটাল ইকোনমিক্স এর জনককে, সেটাও কিন্তু অ্যাডাম স্মিথ অ্যান্সার হবে। আর তার বইটি হলো দ্য ওয়েলথ অফ নেশনস। অনেক সময় কিন্তু আসে দ্য ওয়েলথ অফ নেশনস বইটি কার লেখা? অ্যাডাম স্মিথের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে দেখো, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? নাবার্ড প্রতিষ্ঠিত কত সালে? 1882 সালে, 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। শিবরমন কমিটির উপর ভিত্তি করে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। আর আজকের আমাদের শেষ প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? কে ছিলেন? বদরুদ্দিন তায়েবজি। মনে রাখবে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। আমি আগেও বলেছিলাম যে প্রথম সভাপতি কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম ব্রিটিশ কে ছিলেন? জর্জ উল। যদি বলা হয় প্রথম মহিলা কে ছিলেন? অ্যানি বেসান্ত। যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে কি হবে? সরোজিনী নাইডু। আর যদি বলা হয় প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, সেটা হবে কিন্তু বদরুদ্দিন তায়েবজি। এটা মনে রাখবে কিন্তু। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।